স্বাগত জানাচ্ছি আজকের এই বিশ্লেষণে। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে এখন যে একটা যুদ্ধও নয় আবার শান্তিও নয় অবস্থা চলছে, আজ আমরা সেটার পিছনের মাথা খারাপ করা সংখ্যাগুলো একটু ঘেঁটে দেখব। মানে ব্যাপারটা এমন একটা স্নায়ুযুদ্ধ যেখানে দুপক্ষই কোটি কোটি ডলার ঢালছে স্রেফ একে অপরের সহ্য ক্ষমতা মাপার জন্য। এই অভূতপূর্ব অচলাবস্থাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের পুরো ছকটা একটু ধাপে ধাপে দেখতে হবে। কৌশলগত অচলাবস্থা থেকে শুরু করে এর অর্থনৈতিক প্রভাব, ইরানের ঘড়ির কাঁটা, আমেরিকার সামরিক খরচ, বৈশ্বিক ভূরাজনীতির চালচিত্র আর সবশেষে এর অভ্যন্তরীণ বিতর্ক। শুরুতেই আসা যাক প্রথম ভাগে, কৌশলগত অচলাবস্থা বা দুই ঘড়ির কাঁটার গল্প। চলুন একদম মূল বিষয় ঢুকে পড়ি। এটা আসলে পুরোপুরি একটা অপেক্ষার খেলা, যেখানে উভয় দেশ একে অপরের ধৈর্যের কঠিন পরীক্ষা নিচ্ছে। এখানে এক অদ্ভুত দ্বৈত বাস্তবতা কাজ করছে। একদিকে যুক্তরাষ্ট্র খেলছে তাদের অপারেশন ইকোনমিক ফিউরি কার্ড, মানে চরম অর্থনৈতিক চাপ দিয়ে একটা চুক্তির অপেক্ষা করছে। আর অন্যদিকে অবকাঠামোগত বিশাল ঝুঁকি থাকা সত্ত্বেও ইরান বাজি ধরেছে এই অবরোধের শেষ পর্যন্ত টিকে থাকার। আর এই পাল্লা দেওয়ার খরচটা শুনবেন। হরমুজ প্রণালীতে এই নৌ অচলাবস্থার কারণে বিশ্ব অর্থনীতি প্রতিদিন যে ক্ষতির মুখ দেখছে তার পরিমাণ 1 বিলিয়ন বা 100 কোটি ডলারেরও বেশি প্রতিদিন। সংখ্যাটা ভাবা যায়। এবার আসি দ্বিতীয় ভাগে, অর্থনৈতিক প্রভাব। হরমুজ থেকে সুপারমার্কেট। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? হাজার হাজার মাইল দূরের একটা অবরোধ কিভাবে সরাসরি বাল্টিমোর বন্দরের মতো জায়গায় মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। পুরো সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলটা একটু মিলিয়ে দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। জাহাজ চলাচলের রুটগুলো বন্ধ হওয়ার কারণে বিশ্বজুড়ে সারের ঘাটতি তৈরি হচ্ছে। আর ঠিক সেই ঘাটতির চেইন রিয়াকশনে আমেরিকায় ফসলের উৎপাদন কমছে, যার ধাক্কা সরাসরি গিয়ে লাগছে সুপারমার্কেটের মুদিপণ্যের দামে। এই পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায় বৈদেশিক নীতির এই টানাপোড়েন কেন কৃষি খাতে এত বড় একটা আতঙ্কের জন্ম দিচ্ছে। আমেরিকার প্রায় 70% কৃষক বলছেন এবছর সব জমিতে ফসল ফলানোর মতো আর্থিক সামর্থ্য নাকি তাদের নেই। একদম বাস্তব একটা সংকট। এবার তৃতীয় ভাগ, ইরানের ঘড়ির কাঁটা এবং আটকে থাকা তেলের মূল্য। একটু ফিরে যাই মধ্যপ্রাচ্যের দিকে। ইরানের ভেতরে যে মাত্রায় আর্থিক এবং ভৌত চাপ তৈরি হচ্ছে সেটা কিন্তু এড়িয়ে যাওয়ার উপায় নেই। সবচেয়ে বড় ধাক্কাটা হল টাকার অঙ্কে। এই অবরোধ যতদিন চলছে, ইরান প্রতিদিন তাদের তেল রাজস্ব থেকে হারাচ্ছে প্রায় 500 মিলিয়ন অর্থাৎ $1/2 বিলিয়ন। যে কোনো অর্থনীতির জন্য এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কি হতে পারে। কিন্তু শুধু টাকার অঙ্কই শেষ কথা নয়। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়াররা একটা মারাত্মক বিপদের কথা বলছেন। তেল তো জাহাজে খালাস করা যাচ্ছে না, তাই পাইপগুলো একদম কানায় কানায় ভরে আছে। যে কোনো দিন যান্ত্রিক ত্রুটি থেকে এমন অভ্যন্তরীণ বিস্ফোরণ হতে পারে যে পুরো তেল অবকাঠামো ভেতর থেকেই ধ্বংস হয়ে যাবে। এবার চতুর্থ ভাগ, মার্কিন সামরিক ব্যয়। ওই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি বজায় রাখার খরচটাও কিন্তু নেহাত কম নয়, বরং বেশ চমকে দেওয়ার মতো। শুধুমাত্র ওই অঞ্চলে আমেরিকার 3টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা রণতরী বহর সচল রাখতেই প্রতিদিন খরচ হচ্ছে প্রায় $27 মিলিয়ন। আর এই অস্বস্তিকর একটা যুদ্ধবিরতির মধ্যে সেখানে যে 50 থেকে 60 হাজার সেনা সদস্য আছেন, তাদের খাওয়া দাওয়া আর সজাগ রাখা লজিস্টিক সাপোর্টের কথা ভাবলে মাথা ঘুরে যাবে। এই যেমন ধরুন 60 লাখ বেলার খাবার বা প্রায় 10 লাখ গ্যালন কফি আর 20 লাখ এনার্জি ড্রিঙ্কস। রীতিমতো অবিশ্বাস্য একটা লজিস্টিক প্রচেষ্টা। খরচ তো শুধু কফিতে হচ্ছে না। একটু খেয়াল করুন, যুদ্ধের প্রথম 100 ঘণ্টাতেই প্রায় $3.1 বিলিয়ন গোলাযুদ্ধ শেষ। 4টি প্রধান যুদ্ধাস্ত্রের অর্ধেকের বেশি মজুদ ফুরিয়ে গেছে। আমেরিকার সামরিক প্রস্তুতিতে এটা এত বড় একটা গর্ত তৈরি করেছে যে ভবিষ্যতে চীনের সাথে কোনো সংঘাত হলে পেন্টাগনের বর্তমান মজুদ আদর্শ পরিমাণের চেয়ে এখন অনেকটাই কম। এই টাইমলাইনটা দেখলে ঝুঁকির মাত্রাটা আরও স্পষ্ট হবে। প্রথম দিনেই যে পরিমাণ অস্ত্র ব্যবহৃত হয়েছে সেটা পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে, মানে পুরোপুরি রিকাভার করতে টানা 4 বছরের মতো একটানা উৎপাদন চালিয়ে যেতে হবে। পঞ্চম ভাগ, বৈশ্বিক ভূরাজনীতি। এই পুরো দাবার বোর্ডে কে কার দিকে নজর রাখছে, চলুন বৈশ্বিক প্রেক্ষাপটটা একটু দেখে নিই। এখানে চীনের মতো দেশগুলো খুব সূক্ষ্মভাবে আমেরিকার যুদ্ধ সক্ষমতা আর রসদ সরবরাহের সীমাবদ্ধতা মাপছে। এদিকে আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখতে স্থানীয় উপসাগরীয় দেশগুলো আমেরিকার সাথে তাদের জোট আরও পোক্ত করছে। আবার অন্যদিকে দেখুন, পাকিস্তান এখানে মধ্যস্থতা করার প্রস্তাব দিচ্ছে, যার পেছনে হয়তো চীনেরই প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। এবার শেষ ভাগ,
অভ্যন্তরীণ বিতর্ক। আমেরিকার ভেতরে রাজনৈতিক মহল এই চরম ব্যয়বহুল পরিস্থিতিটাকে কিভাবে নিচ্ছে? এখানে মতামতগুলো বেশ বিভক্ত। যেমন সিনেটের মার্কো রুবিওর মতে হরমুজ প্রণালীর এই অবরোধটা একটা অর্থনৈতিক পারমাণবিক অস্ত্রের মতো, যা পুরো বিশ্বের জ্বালানি সরবরাহকে জিম্মি করে ফেলেছে। আবার প্রশাসনের ভেতরেই ভিন্ন সুর আছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বেশ আত্মবিশ্বাসের সাথেই বলছেন যে এই বিপুল চাপে ইরান আসলে নর্দমার পাইপে আটকে পড়া ডুবন্ত ইঁদুরের মতো সম্পূর্ণ অর্থনৈতিক পতনের দিকেই এগিয়ে যাচ্ছে। অন্যদিকে গভর্নর ক্রিস ক্রিস্টির মতো সমালোচকরা মনে করেন একটা পরিষ্কার এক্সিট স্ট্র্যাটেজি বা বের হয়ে আসার কৌশল না থাকাটা বিশ্বমঞ্চে আমেরিকার একটা বিশাল ভুল হিসাব। তাদের ভাষায় এটা দাবা খেলার বদলে চেকার্স খেলার মতো একটা ব্যাপক ভূরাজনৈতিক ব্যর্থতা। তাহলে আজকের এই বিশ্লেষণ শেষে যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে সামনে আসে তা হল $ট্রিলিয়ন এই স্নায়ুযুদ্ধে যেখানে দুপক্ষই অপরের সময়ের শেষ হওয়ার অপেক্ষায় বসে আছে, সেখানে কার ধৈর্যের বাঁধ আগে ভাঙবে? অর্থনৈতিক বা সামরিক চূড়ান্ত সীমানায় পৌঁছানোর আগে এই ভঙ্গুর অচলাবস্থা আসলে আর কতদিন টিকতে পারবে?